প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। ছাত্র আন্দোলনের এই গণ অভ্যুত্থানের পর সমগ্র দেশব্যাপী যে সংস্কারের যে ধারাটি শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম প্রত্যাশিত ধারাটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। বিশেষ করে মৌলিক অধিকারের এই অংশটি এই স্বাধীনতার 53 বছরের এই পরবর্তী সময়ে অনেকখানি উপেক্ষিত। আমরা দেখেছি জাতীয় বাজেটে উপেক্ষিত, আমরা দেখেছি বাস্তবতায় যে সেখানে অনেক মানুষ তাদের যে এই মৌলিক অধিকারটি সমানভাবে পাচ্ছে না। এবং এই প্রেক্ষাপটে আসলে এখন সময় এসেছে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর, কিভাবে সবার জন্য সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থাটি প্রযোজ্য করা যায় সে বিষয়ে কথা বলার। এবং তাই আমাদের আজকের এই আলোচনায় আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে চাই, আগামীর প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা। কেমন স্বাস্থ্য ব্যবস্থা চাই আমরা অদূর ভবিষ্যতে এই বাংলাদেশে। আমাদের এই আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর মুজাহিরুল হক, সাবেক সিনিয়র উপদেষ্টা ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া। প্রফেসর ডক্টর মুজাহিরুল হক, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজকে একটি বিশেষ সময়ে আসলে উপনীত হয়েছি যে দেশের যে প্রেক্ষাপটের যে পরিবর্তন আমরা দেখেছি, যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের পরবর্তী সময়ের প্রত্যাশার যে পারদ সেটি কিন্তু একেবারেই তুঙ্গে। মানুষ এখন অনেক কিছুতে সংস্কার চায়। যারা এতদিন বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় তারা কষ্ট পেয়েছে, অবহেলিত হয়েছে, যে অধিকারটি পায়নি, সেটি পাওয়ার জন্য তারা একেবারে উন্মুখ হয়ে আছে। এই অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থা অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ বা খাত। সেই স্বাস্থ্য ব্যবস্থার যে চ্যালেঞ্জগুলো এতদিন আমরা ফেস করেছি বা সামনাসামনি হয়েছি, আসলে মূলত কেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একটি আন্তর্জাতিক মানের স্বাস্থ্য ব্যবস্থার কাছাকাছি আমরা নিতে পারিনি এই স্বাধীনতার 53 বছর পরেও, মূল কারণ সমস্যাগুলো কি ছিল মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আপনি স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেছেন। জি। স্বাস্থ্য ব্যবস্থা একটা কয়েকটা জিনিস মিলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা আছে, এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা হলো, এক নম্বর একটা ম্যানেজমেন্ট তো আছেই, যেমন আমাদের মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে এবং নিচে টায়ার আছে। আরেকটা হলো গুরুত্বপূর্ণ জিনিস হলো, সেটা হলো যে স্বাস্থ্য ব্যবস্থার জন্য বরাদ্দ, মানে কি পরিমাণ আপনার আর্থিক সঙ্গতি আছে সেটা, এবং সেইটাকে এটার মধ্যে আপনাকে ম্যানেজ করে বাংলাদেশের জন্য একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে জনগণকে স্বাস্থ্যসেবা দেয়া। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হলো স্বাস্থ্যসেবা দেওয়া এবং স্বাস্থ্যসেবা পাওয়া। এবং এই যে জায়গাটায় কিন্তু নানা ধরনের ঘাটতি আছে, যেটা বারবার বিভিন্ন সময় আপনারা মিডিয়া আলোচনা করেন, পত্রিকায় আসে। এখন কথাটা হচ্ছে যে আমরা জনগণের প্রত্যাশা কি? জনগণের প্রত্যাশা একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা। তো সেই স্বাস্থ্য ব্যবস্থার জন্য তিনটা জিনিস আমি আগে যেটা বললাম, সেটা হলো যে বাজেট। আপনি যদি লক্ষ্য করেন, আমাদের পাশের কোনো দেশের তুলনায় আমাদের যে স্বাস্থ্য বাজেট সেটা সবচেয়ে কম। তো এখন এই যে বাজেট কম থাকাতে আমরা অনেক কিছু চাইলেও করতে পারবো না বা পারি না। তারপরে যদি আসেন, আপনি দেখেন যে স্বাস্থ্য বাজেট যেটা আছে সেই বাজেটটা আমরা খরচ করতে পারি না। তার মানে বাজেটের একটা বিরাট অংশ আমাদের আবার ফেরত যায়। তারপরে আসেন যে অপচয়, যেটা দরকার নাই সেটা করতেছি, যেটা বিশেষ প্রয়োজন সেটা করতেছি না। তারপরে যদি আসেন আপনি দুর্নীতি, তাহলে আপনি দেখেন একটা স্বাস্থ্য ব্যবস্থায় যে অর্থটা আমরা পাই সেটা সবচেয়ে কম আঞ্চলিক দেশগুলির তুলনায়। তারপরে এই যে কারণগুলি আমি বললাম, এই কারণগুলির সাথে আরেকটা জিনিস যোগ হয়, সেই জিনিসটা হলো অদক্ষতা, মন্ত্রণালয়ের অদক্ষতা। এবং এইগুলি স্বীকার করে নিয়ে আমরা যদি এখন কাজে হাত দেই, তাহলে প্রথম করণীয়টা কি? তাহলে প্রথম করণীয়টা হলো, আমি করণীয়তে আসবো, তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই মুহূর্তের, মানে এই যে সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি? আপনি দেখেছেন যে এই মুহূর্তে বন্যায় আক্রান্ত বাংলাদেশের
বিভিন্ন অঞ্চল। স্বাস্থ্য ব্যবস্থায় একটি কিছুটা ক্যাওটিক সিচুয়েশন চলছে, বিশেষ করে স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে যে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন, সরাসরি মানুষ আইন হাতে তুলে নিচ্ছেন, আবার যেই ঘটনাগুলো ঘটছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। এই যে একটা এনার্কি তৈরি হচ্ছে মানে স্বাস্থ্য ব্যবস্থাকে ঘিরে হঠাৎ করেই, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এইটা আকাঙ্ক্ষিত না, কিন্তু আমাকে প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে কোন সময়টাতে আমরা আছি। আমরা একটা টার্মোয়েলের মাধ্যমে কিন্তু একটা চেঞ্জের দিকে যাচ্ছি। সুতরাং এই সময়টাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের যে আইসোলেটেড ইনসিডেন্টগুলি, আপনি দেখেন সবগুলি মেডিকেল কলেজে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। আমাদের 100-র উপরে মেডিকেল কলেজ আছে, তার মধ্যে একটা মেডিকেল কলেজে ধরেন ঘটেছে, কিন্তু তার রিফ্লেকশনটা সব জায়গায় চলে গেছে। এটা কাম্য নয়, আমাদের যেই ঘটনাটা ঘটিয়েছে যারা, এটা কাম্য নয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমি অবশ্যই বলবো যে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা জড়িত তাদের সুরক্ষার জন্য আমাদের কিন্তু একটা আইন আছে, এবং সেই আইনটাকে আমরা কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারি এইটার উপরে নির্ভর করছে আগামী দিনে এই ধরনের ঘটনা থেকে বিরত রাখা। সেটি নিয়ে কথা হচ্ছিল যে সে আইনটি পাশ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো সেটি হয়েছে কিনা আসলে সেজন্যই বললাম আইন আছে, কিন্তু এখন আইনটা কার্যকর করা একটা ভিন্ন জিনিস। সরকার সেটা বিবেচনার মাধ্যমে করতে পারে। অবশ্যই সেটি এই বিষয়। আমি যেটা বলতে চাই যে যেই পিলার মানে যে আপনি বাধাগুলোর কথা বললেন যে কি কারণে আসলে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় পিছিয়ে আছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে যারা স্বাস্থ্য চিকিৎসা সেবাটি গ্রহণ করছে এবং যারা প্রদান করছে, এই মাঝখানে যে একটি গ্যাপ রয়েছে, দেখা যাচ্ছে এর মাঝখানে তৃতীয় একদল জনগোষ্ঠী ঢুকে পড়ছে, যারা এর মধ্যস্থতা করছে, অনেকে রুগীকে মোটিভেট করছে, অনেক জায়গায় তারা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে, এই সিন্ডিকেটটির বিরুদ্ধে আসলে কখনো কি আমরা ওইভাবে সোচ্চার হতে পেরেছি? আমি আপনাকে বেশ কিছু এক্সাম্পল দিতে পারবো, যে নাম উল্লেখ নাই করলাম। সেটা হলো, দেখেন আপনি ঢাকা মেডিকেল কলেজের চারিদিকে, অথবা সলিমুল্লাহ মেডিকেল কলেজ যেটা মিটফোর্ড আমরা বলি, আপনি দুটো মেডিকেল কলেজ, পুরনো মেডিকেল কলেজ বাংলাদেশে, এবং আপনি এই দুটো মেডিকেল কলেজের যেই পরিস্থিতি অনেক দিন ধরে চলে আসতেছে, ঠিক আছে, আপনি সেই জায়গায় যদি একটু চিন্তা করেন, একটা ছোট্ট আইন অনেক দেশের করা আছে যে আপনি এত বড় একটা হাসপাতাল এখানে আছে, তার আশেপাশে আপনি বিভিন্ন ধরনের ক্লিনিক, বিভিন্ন ধরনের, এটি আসলে মানে একটি অংশ, মানে আমাদের উন্নয়নের বা সংস্কারের একটি অংশ হওয়া উচিত। হ্যাঁ, উচিত যে এই ধরনের এস্টাবলিশমেন্ট হসপিটালের আশেপাশে থাকবে না। অবশ্যই। আমি একটু মূল কথায় চলে যাই, সেটা হচ্ছে যে হেলথ, যে ম্যান পাওয়ার, বা আমরা যে আপনি যে এই ব্যাপারটি আপনার কাছে খুব ভালোভাবে জানতে চাই, যে স্ট্রাকচারাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে বাংলাদেশে, একেবারে শীর্ষ থেকে একদম ইউনিয়ন হেলথ পর্যায় পর্যন্ত, সেখানে এই যে দক্ষ জনশক্তির বিষয়টি আপনি উল্লেখ করেছেন, এই দক্ষ জনশক্তিকে কিভাবে আসলে রিডিস্ট্রিবিউট করা যায় বা পুনর্গঠিত করা যায়, যেখানে মানুষ সঠিক জায়গাটিতে সঠিক মানুষটি থাকবে এবং সঠিক সেবাটি পাবে, এই ব্যাপারটি আমরা। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কারণ এই একটা স্বাস্থ্য ব্যবস্থা সুন্দরভাবে ম্যানেজ করার জন্য যেটা দরকার, সেটা হলো জনশক্তি, স্বাস্থ্য জনশক্তি বা হেলথ ম্যান পাওয়ার। এর মধ্যে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স থেকে শুরু করে যারা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত তারা সবাই। তো এখন প্রশ্নটা আসছে ডিস্ট্রিবিউশনের। প্রথম, যে আমাদের একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনি যদি চান, সেইখানে যেই সংখ্যক জনশক্তি থাকা দরকার যেই বিষয়ের, তা আছে কিনা, এটা হলো 1 নম্বর বিষয়। তো এইখানে আমি এই জায়গায় যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। আমাদের তো এখন কমিউনিটি ক্লিনিকও আছে, এবং বেশিরভাগ স্বাস্থ্যসেবা, মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার বাংলাদেশের মানুষের একটা অধিকার। সেই অধিকারটা প্রথম কার কাছে? সেটা হলো যেখানে স্পেশালাইজড চিকিৎসা পাওয়া যাবে, সেটা হলো উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা। এখন সরকারকে প্রাধান্য দিতে হবে যে শহরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে প্রাইভেট এস্টাবলিশমেন্টও রয়ে গেছে, প্রচুর প্রাইভেট হসপিটাল, ক্লিনিক শহরগুলিতে রয়ে গেছে, এবং রাজধানীতেও দেখেন আপনি, কিন্তু এটা তো গ্রামাঞ্চলে নাই। এখন যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে কিন্তু গ্রামেও ছড়িয়ে যাচ্ছে, প্রাইভেট ক্লিনিক প্রায় থানাতেই পাবেন আপনি। কিন্তু বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়
একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপজেলা হেলথ কমপ্লেক্স। এখন আমার একটা পরামর্শ, সেটা হলো উপজেলা হেলথ কমপ্লেক্সে যে সমস্ত চিকিৎসাগুলি পাওয়ার কথা, জনগণ সেই চিকিৎসাগুলি সুচিকিৎসা হিসাবে পাচ্ছে কিনা। একদম। যদি তারা সেই জিনিসটা পায়, তাহলে তারা শহরমুখী হবে না, নিজের বাড়ির কাছেই তারা একটা চিকিৎসা সুবিধা পাবে। এখন বর্তমান সরকার যে পরিবর্তনগুলি আনতে যাচ্ছে বা চেঞ্জগুলি আনতে যাচ্ছে, তার প্রায়োরিটি হওয়া উচিত একটাই, যে সারা দেশের উপজেলা হাসপাতালগুলিকে ফার্দার স্ট্রেংথেন করা, শক্তিশালী করা এখন যা আছে তার চেয়ে, এবং সেইখানের যে জনশক্তি থেকে প্রয়োজনীয় আনুষঙ্গিক যা কিছু দরকার সেগুলিকে ফোর্টিফাইড করা। আমাদের উপজেলা হাসপাতালগুলি যদি ফাংশনাল হয়, সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটা সমন্বিত একটা উন্নয়ন হবে এবং জনগণ সত্যিকারভাবে তাদের বাড়ির কাছে স্বাস্থ্যসেবাটা পাবে। এখানে আরেকটি বিষয় প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে যে আমরা প্রায়শ বলে থাকি যে চিকিৎসা ব্যয় বা আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যে সরকারি হাসপাতালে যদি চিকিৎসা নিয়েও থাকেন তারপরেও কিন্তু এই রোগীর পকেট থেকে বেশ কিছু টাকা চলে যায়, সেটি ওষুধ বলুন, পথ্য বলুন, অথবা অন্যান্য চিকিৎসা ব্যয় বলুন। তো এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার প্রায় অ্যারাউন্ড 72%-এর উপরে, যেটি বলা যায় যে অনেক বড় একটি অংশ। তো সেই জায়গাটিকে আসলে আমরা কমিয়ে আনতে পারছি না কেন, বা এটির উন্নয়ন কিভাবে হবে? হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি, আপনি দেখেন আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার মানে আমি চিকিৎসা নিতে গিয়ে আমার নিজের পকেট থেকে কত টাকা দিচ্ছি। যেখানে বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল হেলথ কেয়ার জনগণের পাওয়ার কথা ফ্রি, তো সেই জায়গায় তার পকেট থেকে যদি আপনি যে বললেন 70% উপরে যদি ব্যয় করতে হয় তার নিজের পকেট থেকে, তাহলে এটার চাপটা কোথায় গিয়ে পড়ে দেখেন আপনি। এটা চাপটা পড়ে পুরো ফ্যামিলির উপরে, তাদের বাসস্থানটা পড়ে। তাকে এত টাকা যদি স্বাস্থ্য ব্যয় করতে হয়, তাহলে তাকে একটা এই খরচটা কোথা থেকে সে পোষাবে? তাহলে তার একটা সুন্দর ঘর যেখানে আলো বাতাস আছে, এরকম একটা ঘর নেওয়া, ভাড়া নেওয়া থেকে শুরু করে আপনি তার পরিবারের সবার খাদ্য সামগ্রী যোগান দেয়া, তাদের কাপড় চোপড়, এগুলি মানে নানা বিষয় আছে একটা ফ্যামিলি। প্রত্যেকটি থেকে আপনি এখন কেটে নেন 72% টাকা, তাহলে কি হচ্ছে? ওইগুলি ডিপ্রাইভ করতেছেন আপনি, এবং সেই জায়গায় একটা সুন্দর শিশু বেড়ে ওঠা, এইটার পরিবেশ থাকছে না। এবং এই পরিবেশের কারণেই নানা ধরনের সমস্যা হতে পারে, তার মধ্যে স্বাস্থ্য সমস্যা একটি। জি, খুবই চমৎকার করে বললেন। আসলে এটা থেকে বেরিয়ে আসার পথও আমাদেরকে খুঁজতে হবে, যে কিভাবে এই খরচটি আসলে কমানো যায়। আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটি হচ্ছে যে ক্লিনিক্যাল অডিট, যে আসলে এই যে রোগীরা ভর্তি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আনএক্সপ্লেইন ডেথ হচ্ছে, অথবা কোনো একটি বিষয়ের পরবর্তী যে ফলো আপ, সেটাও কিন্তু আসলে প্রপারলি হচ্ছে না, কাগজে কলমে বা যেভাবে হোক না কেন। ক্লিনিক্যাল অডিটের গুরুত্ব কতখানি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে? এটা ক্লিনিক্যাল অডিটটা অ্যাকচুয়ালি আমরা করি কেন, এটা আগে আমরা শুনি। ক্লিনিক্যাল অডিটটা হলো, ধরেন একটা রোগী তার চিকিৎসা পেয়েছে, চিকিৎসা পাওয়ার পরে সে সুস্থ হয় নাই, তার একটা তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। এখন এই জায়গাটায় ক্লিনিক্যাল অডিটটা যেমন দরকার, আবার একটা রোগী সুস্থ হয়ে গেছেন, হ্যাঁ, তারও ক্লিনিক্যাল অডিট দরকার। কারণ এটা থেকে আমরা শিখতে পারি যে আমরা যা যা ব্যবস্থা নিয়েছি সেটা ভালো ব্যবস্থা ছিল, এবং এই ভালো ব্যবস্থার কারণেই উনি ভালো হয়ে গেছেন। আরেকটা হলো মৃত্যুর কারণটা। যে কোনো মৃত্যু, হাসপাতালে মৃত্যুর ক্লিনিক্যাল অডিট হতে হবে, এবং সেই ক্লিনিক্যাল অডিটে নির্ধারিত হবে যে কি কারণে এই রোগীটা মৃত্যু হলো। ঠিক যেমনটা আমরা অনেক মৃত্যুর পোস্টমর্টেম করি, ময়নাতদন্ত করি, যেটা অপমৃত্যু হয়, অপমৃত্যুর বেলায় আমরা পোস্টমর্টেম করি, এটা পুলিশ কেস হয়ে যায়। সেই রকম ক্লিনিক্যাল অডিটটা হলো অপমৃত্যু না, ন্যাচারাল ডেথ, কিন্তু কেন মারা গেল এইটা খুঁজে বের করা, তাহলে যাতে আমরা পরবর্তীতে এই ধরনের রোগী আসলে আমরা সেই জিনিসটাকে সেটা নিয়ে একটা আমরা মাথায় রাখতে পারি এবং এটার মানে নোট রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে ক্লিনিক্যাল অডিট এই বিষয়টি একেবারেই মানে উপেক্ষিত, বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমরা চিন্তা করব নিশ্চয়ই ভবিষ্যতে। আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, যে খুব গুরুত্বপূর্ণ 2-3টি বিষয় নিয়ে আপনাকে এই সেকশনে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের মেডিকেল এডুকেশন এবং হেলথ এডুকেশন এবং হেলথ পলিসি নিয়ে। মূলত প্রথমেই আমরা যেটা আসি, যে সাধারণ জনগণের জন্য যেটা হেলথ এডুকেশন
যেটা স্বাস্থ্য যে অ্যাওয়ারনেস এবং তাদের কি করা উচিত না, কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমরা অনেক সময় দেখি যে অনেক রোগ উপেক্ষিত হয় যে আমাদের নিজেদের অজ্ঞতার কারণে, যে হার্ট অ্যাটাক হয়েছে বা বুকে ব্যথা হয়েছে, দেখা যাচ্ছে যথাসময়ে আমরা পৌঁছাতে পারি না, অথবা যতটুকু সময়ে গেলে ডেঙ্গুর সিজন চলছে, যখন ডাক্তারের কাছে যাওয়া উচিত সেই সময়টিকে আমরা উপেক্ষা করছি। এই যে একটা সাধারণ মানুষের মধ্যে যে হেলথ এডুকেশনের জায়গাটি কতখানি আসলে শক্তিশালী করা উচিত এই নতুন স্বাস্থ্য ব্যবস্থায়। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই কি চাই? আমরা সবাই চাই যে আমরা অসুস্থ হব না। জি। সুতরাং অসুস্থ যদি আমাদের না হতে হয় তাহলে আমাদের কি করণীয়? তো এইটা মানে প্রতিরোধ করা দরকার, এবং আমরা সবাই জানি যে রোগ প্রতিরোধ করা যায়, এবং ইভেন একটা প্রপারলি নারিশড পারসন সে কিন্তু নিজের প্রতিরোধ ক্ষমতা দিয়েই রোগকে প্রতিরোধ করতে পারে। এখন আসেন যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের টাকা যেটা বাজেট, আমি আর স্বল্পতার কথা বলেছিলাম, সেটা ব্যয়িত হয় কোথায়? আপনি লক্ষ্য করবেন সেটা বেশিরভাগ ব্যয়িত হয় বড় বড় হাসপাতালগুলিতে, বেশিরভাগ। তারপরে আমি যদি নিচের টায়ারে যাই, একমাত্র উপজেলা হেলথ কমপ্লেক্সগুলিতে। এখন আমি যদি নিজের স্বাস্থ্যের সুরক্ষা নিজে করতে পারি তাহলে কিন্তু আমার আর এই হাসপাতালগুলির প্রয়োজন পড়ে না। তারপরেও যাদের অসুখ হবে তারা তো যাওয়ার জন্য স্বাভাবিক। এখন কথা হচ্ছে এই যে জনগোষ্ঠী বাংলাদেশের আজকের এই বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দেওয়ার চেয়ে তাদের যাতে স্বাস্থ্য সুরক্ষিত থাকে সেই জন্য তাদের জন্য আমরা কি করতেছি? সরাসরি প্রতিরোধের জায়গাটি সত্যি আপনি যেটা বলছেন, অ্যান্ড দ্যাট ইজ পাবলিক হেলথ। সুতরাং এই যে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তারা নিজেরা যাতে সুরক্ষিত রাখতে পারে তার জন্য আমরা কতটুকু করতেছি, তারা কতটুকু করতেছে, আমরা কতটুকু ফ্যাসিলিটেট করতেছি। এখন আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের স্কুল হেলথ বলে একটা সিস্টেম আছে, এবং সেটা কতটা ফাংশনাল স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু ভালো করেই জানে, অন্যদের কথা বাদই দিলাম। তো আপনি স্কুলে যদি আমাদের তারা স্বাস্থ্য শিক্ষা যেটুকু পড়তেছে তার পাশাপাশি যদি কিছু সেবা ওখানে নিয়ে যেতে পারতেন, স্বাস্থ্যসেবা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, তাহলে কিন্তু একটা বিরাট পরিবর্তন, সোজা কথা একটা রেভলিউশন ঘটাতে পারেন আপনি প্রতিটি স্কুলেই যদি স্কুল হেলথের কার্যক্রমটা এক্সটেন্ড করতে পারেন এবং সেইটা যদি পাবলিক এবং প্রাইভেট মিলে করতে পারেন আরও ভালো, তাহলে কিন্তু আমরা আমাদের পুরো জাতির স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন এনে দিতে পারি। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, আজকে বিশ্বের সবচেয়ে সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা বা সুন্দর স্বাস্থ্য যেই জনগোষ্ঠীর, সেটা একটা জাপান আপনি বলতে পারেন, ইউরোপের দেশগুলিতে আপনি বলতে পারেন, ইদানিংকালে আরব দেশগুলিতেও আপনি পাবেন, আমেরিকা তো আগে থেকেই আছে। তো এইটা তারা নিশ্চিত করেছে কিভাবে? তারা প্রিভেন্টিভ হেলথটাকে গুরুত্ব দিয়েছে বা পাবলিক হেলথকে গুরুত্ব দিয়েছে যাতে অসুখ না হয়। আজকে আমরা করোনার সময় কি করেছি? করোনা যাতে না হয় আমরা টিকা নিয়েছি। আজকে দেখেন এই যে পক্সটার কথা আসছে আফ্রিকান, হ্যাঁ, আপনি দেখেন এইটা কিন্তু টিকা আছে, টিকা দিলে আপনার এটা হবে না। আর অন্যান্য জিনিস তো আছে যে কিভাবে এর থেকে আমরা বেঁচে থাকতে পারি। অবশ্যই। তো এখন আমি গুরুত্ব দিব সবসময় যে উপজেলা হেলথ কমপ্লেক্স যেমন বলেছি এইটাকে শক্তিশালী করতে হবে যাতে এইখানেই তারা সমস্ত চিকিৎসা পায়। আর হলো স্কুল হেলথগুলিতে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমটাকে জোরদার করতে হবে, তাহলে প্রতিরোধের জায়গাটি আরো শক্তিশালী হবে। প্রতিরোধের জায়গাটা ভালো। খুবই চমৎকার করে বললেন। যারা এই কোমলমতি শিশুরা যারা বড় হয়ে উঠবে, দেশের এক সময়ে তারাই কাণ্ডারি হয়ে উঠবে, তাদেরকে যদি আমরা ইনভলভ করতে পারি তাহলে কিন্তু একটা বড় একটা জনগোষ্ঠী সেবাটি আসলে পেয়ে যায়। আমরা আরেকটা বিষয় নিয়ে, যারা আসলে আমাদেরকে চিকিৎসা করবেন, যারা তৈরি হচ্ছেন ভবিষ্যতের ডাক্তার হিসেবে, চিকিৎসা শিক্ষা বা মেডিকেল এডুকেশন, এই জায়গাটি থেকে আসলে কোনো কম্প্রোমাইজের বা এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। একেবারেই ভর্তি থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত এবং উচ্চতর ডিগ্রির ক্ষেত্রেও সেই ব্যাপারটি প্রযোজ্য। সেই চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের জন্য আসলে আমাদের কি ধরনের চিন্তাভাবনা করা উচিত? দেখুন, একটা কথা আছে যেটা বিদেশিরা ফলো করে, সেটা হলো যে কোনো, আপনি সুন্দর রেইজ করেছেন কোশ্চেনটা, কিন্তু এই কোশ্চেনটা রেইজ করার আগে এবং রেইজ করার সময়, রেইজ করার পরে একটা ইভ্যালুয়েশনের ব্যাপার আছে। এই বিষয়টাকে আমরা বলি এভিডেন্স বেস, তথ্যভিত্তিক, মানে গবেষণা ভিত্তিক কথা। একদম। তাহলে এখন আবার কথা হচ্ছে এভিডেন্স ভিত্তিক না, বেস্ট এভিডেন্স বেসড,
মানে একই জিনিসের উপরে সবচেয়ে যেটা ভালো, হ্যাঁ ভালো, সেই গবেষণার ফসলটা আমরা নিব, গবেষণা লব্ধ তথ্যটা আমাদের জন্য দরকার, যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। এখন আসেন আমাদের চিকিৎসা শিক্ষার মান, আমি একটা কথা সব সময় বলে আসি, যেহেতু আমি একজন চিকিৎসক শিক্ষক, সুতরাং চিকিৎসা শিক্ষার মান বাংলাদেশে এখন সর্বকালের সর্বনিম্নে। আমি আবার রিপিট করি, চিকিৎসা শিক্ষার মান বাংলাদেশে সর্বকালের সর্বনিম্নে। এটা বলে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এইটাকে প্রায়োরিটি দিয়ে সরকারকে এখন চিন্তা করতে হবে যে সরকার মেডিকেল কলেজ খুলবে না মানসম্মত মেডিকেল কলেজ খুলবে এবং মানসম্মত শিক্ষা দিবে। সুতরাং সরকারের একটা আশু করণীয় কাজ হলো যে চিকিৎসা শিক্ষা নিয়ে গবেষণা করা, চিকিৎসা শিক্ষা নিয়ে কাজ করা, এবং যেই কাজের মাধ্যমে ফলশ্রুতিতে আমরা চিকিৎসা শিক্ষার মানটা বাড়াতে পারবো। মেডিকেল কলেজ থেকে যে ডাক্তার বেরোবে সে মানসম্মত ডাক্তার বেরোবে। এবং যে রেগুলেটরি বোর্ড রয়েছে, মানে সার্টিফাই করার পর তাদেরকে যে মনিটর করবে, তাদের মান উন্নয়নের বিষয়টি যারা দেখবেন, সেই জায়গাটিকেও কিন্তু শক্তিশালী করতে হবে। হ্যাঁ, কিন্তু আমি আপনার সাথে একমত হয়ে আরেকটু কথা অ্যাড করব। করুন। সেটা হলো, দেখেন একটা সময়ে বাংলাদেশের চিকিৎসা শিক্ষার মান ঠিক রাখার জন্য একটা কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, আবার বলি আমি, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম অফ মেডিকেল এডুকেশন, এটা প্রতিটি মেডিকেল কলেজে করা হয়েছিল, এবং সেই জিনিসটা কতটা ফাংশনাল এইটা তলিয়ে দেখা দরকার এখন। আবার সেইটাকে কঠোরভাবে সেটা মেডিকেল কলেজগুলি যদি মেনে চলে যে তারা প্রতি বছর একটা রিপোর্ট করবে, তাদের মেডিকেল কলেজের কোয়ালিটি অ্যাসুরেন্স হবে, এটার ফরম্যাট থেকে শুরু করে সবই তৈরি করা, কিন্তু এক্সারসাইজ করতে গিয়ে সৎভাবে সঠিকভাবে মেডিকেল কলেজগুলি করছে কিনা সেটা কিন্তু দারুণভাবে প্রশ্নবিদ্ধ। মানে এই মুহূর্তে আসলে এটিও দাঁড়ায় যে সংখ্যার চেয়ে কোয়ালিটি সম্পন্ন মেডিকেল কলেজ আরো বেশি দরকার, শুধু সংখ্যায় বাড়িয়ে নয়, যারাই করবেন তারা যাতে একেবারেই ফুল ফ্লেজড এটি মেডিকেল শিক্ষা প্রদান করতে পারেন। একটা ছোট্ট কথাই আপনার কথাই এসছে, সেটা হলো আপনি কি এমন মেডিকেল কলেজ বেশি রাখবেন যেই মেডিকেল কলেজের শিক্ষার মান খারাপ এবং যেই ডাক্তাররা বেরোয় চিকিৎসা শিক্ষা দিতে পারে না? সুতরাং মেডিকেলের সাথে কম্প্রোমাইজ করতে পারেন না আপনি এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার্স। মেডিকেল শিক্ষা একটা মানুষের জীবন মরণ সম্পর্ক, এইখানে কোয়ালিটি ডক্টর ছাড়া কোনো ডক্টর তৈরি হতে পারবে না, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। এখানে জিরো টলারেন্স, এইখানে আপনি অন্য কিছুর সাথে যোগ দিতে পারবো না। এই খুব চমৎকার করে বললেন। একই সঙ্গে আমি আসলে আসতে চাই যে একটি ন্যাশনাল লেভেলের বা জাতীয় পর্যায়ের যেটি পলিসি থাকা দরকার স্বাস্থ্যের ক্ষেত্রে, যে সামগ্রিক উন্নয়নের জন্য, যেটি আসলে 2011 সালে যে হেলথ পলিসি রয়েছে আমাদের বাংলাদেশে, কিন্তু তার প্রয়োগ কতখানি এবং সেটিকে আসলে একেবারে আদৌ বাস্তবসম্মত কিনা। এখানে দুটো বিষয় আছে। যথেষ্ট পরিবর্তন হয়েছে মেডিকেল এডুকেশন এবং ইটস সিস্টেম, মেডিকেল এডুকেশন এবং ইটস সিস্টেম, এইটার সারা পৃথিবীতে পরিবর্তন হয়েছে। আপনি জানেন, আমি যখন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনে ছিলাম, তাদের একটা দায়িত্ব এখন কোয়ালিটি অ্যাসিওর করা, মানে মানসম্মত মেডিকেল কলেজটা মানসম্মত চিকিৎসা শিক্ষা দিচ্ছে কিনা, এবং এইটার জন্য ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের একটা অ্যাক্রেডিটেশন লাগে, এবং সেই অ্যাক্রেডিটেশনটা তারা দেয় মেডিকেল কাউন্সিলকে, এবং এই মেডিকেল কাউন্সিলটা যোগ্য কিনা এই মেডিকেল এডুকেশনের, বাংলাদেশের মেডিকেল এডুকেশনকে সার্টিফাই করার, যে এরা মেডিকেল এডুকেশন মানসম্মত মেডিকেল এডুকেশন। এটা বলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো লোকাল, মানে প্রতিটি মেডিকেল কলেজে যে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা আছে, এইটাকে নিজে যাচাই করতে হবে যে আমি মানসম্মত চিকিৎসা দিচ্ছি কি দিচ্ছি না, মানসম্মত চিকিৎসা শিক্ষা দিচ্ছি কি দিচ্ছি না। সুতরাং কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা যদি মেডিকেল কলেজগুলি সঠিকভাবে পালন করে, তাহলে আমাদের চিকিৎসা শিক্ষার মানটা ভালো হবে, আমাদের ভালো চিকিৎসক বের হবে এবং তারা ভালো চিকিৎসা দেবে। জি, খুবই চমৎকার করে বললেন। জি, আমরা আসলে রেফারেল সিস্টেম এবং ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কিছু কথা বলতে চাই। এটি স্ট্রং রেফারেল সিস্টেম আসলে কতখানি জরুরি এই আগামীর প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থায়? ধন্যবাদ আপনাকে। রেফারেল সিস্টেম ইজ আ মাস্ট বাংলাদেশের মতো দেশে, এবং সেটা একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম, আপনি যে কথাটা বললেন। তো ইফেক্টিভ রেফারেল সিস্টেমের জন্য যেটা দরকার সেটা হলো আপনার নির্দিষ্ট করা থাকবে টার্মস অফ রেফারেন্স দিয়ে যে উপজেলা হাসপাতালগুলিতে কি কি বিশেষায়িত চিকিৎসা হবে এবং কি কি আর নিচের পর্যায়ের
কী কী চিকিৎসা হবে, এইটা জনগণ জানতে হবে যে এখানে এই পর্যন্ত এই চিকিৎসা হয়। সুতরাং জনগণ উপজেলা হাসপাতালে যাবে এবং যেই এলাকার জনগণ তার যে উপজেলা শুধু সেই উপজেলা হাসপাতালে যাবে, অন্য কোথাও যাবে না। এইটাকে স্ট্রংলি কিন্তু এস্টাবলিশ করতে হবে। এরপরে যেটা হচ্ছে এখন রেফারেল সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একজন রুগীর কিন্তু আরও হায়ার টায়ারে গিয়ে চিকিৎসা নেওয়া হতে পারে। এটা কে রেফার করবেন? এই রেফারটা করবেন হলো উপজেলা হাসপাতালের যিনি চিকিৎসক, তিনি যদি মনে করেন যে এটাকে রেফার করা দরকার, তাহলে নেক্সট টায়ারে করবেন। তাহলে নেক্সট টায়ারটা কি? নেক্সট টায়ার জেলা হাসপাতাল। এবং জেলা হাসপাতাল যদি মনে করেন না এটা কোনো বিশেষায়িত হাসপাতাল ছাড়া বা মেডিকেল কলেজ বা ইউনিভার্সিটি ছাড়া, তখন তারা সেইখানে রেফার করবে এবং এই রেফার্ড রুগীটা প্রেফারেন্স পাবে অন্য যে কোনো রুগীর। দ্যাট শুড বি দ্য সিস্টেম। এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। এবং এটা যত তাড়াতাড়ি আমরা এস্টাবলিশ করতে পারবো তত সুন্দরভাবে ডিসিপ্লিন ফিরে আসবে এই হেলথ সিস্টেমে। না হলে ডিসিপ্লিন থাকবে না। এটি খুব চমৎকার করে বলেছেন। আরেকটি কথা বলছি যে আমরা বলছি যে স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, যে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ঢাকামুখী, কিছু হলে মানুষ একেবারেই শহর কেন্দ্রিক এই চিকিৎসা ব্যবস্থা। কিন্তু এই যে আমাদের যে বিভাগীয় যে শহরগুলো রয়েছে বা বিশেষ করে বিভাগীয় মেডিকেল কলেজ বা ইনস্টিটিউশনগুলোকে যদি ডিসেন্ট্রালাইজ করা যায় প্রত্যেকটি বিভাগে, তাহলে কি এই চাপটি মূল শহরের উপর কমবে কিনা? আপনি একটা সুন্দর নিজেই উদাহরণ দিয়েছেন। একটা অবশ্যই বেটার হবে। কেন আমি বলি, আমি সবসময় বলছি যে উপজেলা হাসপাতালগুলি অ্যাকচুয়ালি সেই উপজেলার একটা সমন্বিত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তাদেরকে স্ট্রেংথেন করতে হবে, মানে শক্তিশালী করতে হবে সব কিছু দিয়ে। এবং এইটার দায়িত্বে থাকবেন হলো সিভিল সার্জন। তার দায়িত্ব হবে যে উনি এই জিনিসগুলি এনশিওর করেছেন কিনা, উনি যেই চিকিৎসা সেবা দিতে চান তার জন্য উপযুক্ত ম্যান পাওয়ার, মানে ডাক্তার, নার্স, প্যারামেডিক্স থেকে আপনার ইকুইপমেন্টস থেকে শুরু করে সব জিনিস ওখানে অ্যাভেলেবল কিনা, এটা এনশিওর করার দায়িত্ব সিভিল সার্জন। মানে একটি জেলার প্রতিটি জেলার এটা যদি আপনি করতে পারেন তাহলে লোকজন চিকিৎসা সেবাটা উপজেলায় পাবে। সুতরাং তার উপরে টায়ারে রেফার করার দরকার নাই, মানে জেলা হাসপাতাল বা বিভাগ। এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু ডিভিশনও ভাগ করা আছে, তাইলে আমাদের আরও সুবিধা। তাহলে আমরা ডিস্ট্রিক্টকে ডিসেন্ট্রালাইজ করতে পারি, আবার ডিভিশন পর্যন্ত ডিসেন্ট্রালাইজ করতে পারি। মানে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে এই কাজটা আমরা করি না, আমরা রেসপন্সিবিলিটির কথা বলি, অ্যাকাউন্টেবিলিটির কথা বলি না। আপনাকে যেই সিভিল সার্জন সাহেবকে বা উপজেলা হেলথ কমপ্লেক্সে যিনি আছেন, হ্যাঁ, তাদেরকে রেসপন্সিবল যেমন করতে হবে, তাদেরকে সমৃদ্ধ করতে হবে ইকুইপমেন্ট থেকে শুরু করে যা কিছু তাদের প্রয়োজন, এবং তাদেরকে ফেল করলে অ্যাকাউন্টেবল করতে হবে, দায়ী করতে হবে। এই রেসপন্সিবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি যদি পাশাপাশি না থাকে আপনি কিন্তু সফলতা পাবেন না। এটি ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে আমরা শুধু দায়িত্ব দিয়ে দিলাম কিন্তু সেটি পালন করার জন্য যে প্রয়োজনীয় জনবল এবং প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট প্রয়োজন সেটি না থাকলে কিন্তু এটি কখনো সফল হবে না। তাহলে শুধুমাত্র কাগজে কলমে সেটি থাকবে, সেটি বাস্তবায়িত হবে না। এবং তারপরেও আরেকটু অ্যাড করি, মনিটরিং অ্যান্ড সুপারভিশন। আপনি দায়িত্ব দিচ্ছেন, অ্যাকাউন্টেবল করছেন, সেটাকে মনিটর এবং সুপারভাইজ করার দায়িত্ব উপরে। সুতরাং তাদের একটা সিস্টেম থাকতে হবে তারা যাতে এটা করতে পারে। আমি একেবারে শেষের দিকে আমি শেষ প্রশ্নটি আপনাকে করছি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে স্বাস্থ্য খাতের যে পরিবর্তনটি আমরা চাচ্ছি, এটা আলোকিত স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাচ্ছি, আশু করণীয় কি কি স্টেপ আমরা আসলে নিতে পারি? প্রথম আমি বলবো যে আমাদেরকে একটা কিন্তু আমাদের যে হেলথ পলিসিটা আছে, হ্যাঁ, এই হেলথ পলিসিটার নাম আমি বলবো পাবলিক হেলথ পলিসি করা হোক। পাবলিক হেলথ পলিসি করে অ্যাপ্রোচটা হবে পাবলিক হেলথ অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা নতুন করে একটা হেলথ পলিসি করতে পারি কিনা অ্যাজ পাবলিক হেলথ পলিসি। এবং সেইটা করার আগে কিছু কিছু আমরা কিন্তু এখন চেঞ্জ আনতে পারি কোনো কোনো জায়গায়, যেমন আমিও কিছু সাজেশন করেছি। কিন্তু ভালোভাবে যদি এটা স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নটা করতে হয়, জনগণের স্বাস্থ্যসেবা পায় সেটা যদি করতে হয়, তাহলে সামগ্রিকভাবে পুরো স্বাস্থ্য পলিসিটাকে পরিবর্তন আনতে হবে। এবং ওই পরিবর্তন এনে ওইটার আলোকে আমরা যদি এটাকে আমরা বলি কৌশলগত পরিকল্পনা, আমি কি করব, কতদিনে করব, কিভাবে করব, এইটা আমাদের সবার জানতে হবে। এবং তাদের মাধ্যমে আমরা যদি একটা নতুন পাবলিক হেলথ পলিসি দিতে পারি, সেইটা হবে জনগণের জন্য একটা বড় প্রাপ্তি। জি, এবং একটি অত্যাবশ্যকীয় একটি রোডম্যাপ
যদি আসলে প্রকাশ করা হয় তাহলে সবাই সেই অনুযায়ী মানে আশ্বস্ত হবে এবং প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনার কাছ থেকে পেলাম আগামীর সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, এবং আমরা আশা করি পরবর্তীতে আপনার সাথে এই বিষয়ে আরও আলোচনায় আমরা আসব। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আগামীর প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সত্যিকার অর্থেই যে আমরা যে সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, তার মধ্যে স্বাস্থ্য খাতকে কোনোভাবেই ভুলে গেলে চলবে না, এবং এটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রতিনিয়ত আমাদের মৌলিক অধিকারের এই সমতুল্য। কাজেই আমাদের এই সুন্দর আগামী স্বাস্থ্যের জন্য আমাদের উচিত সবাই একসঙ্গে কাজ করা এবং প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থার জন্য নিজেকে নিয়োজিত করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।